সাকিব আল হাসান একজন গণহত্যাকারীর দোষর, তার বিচার হওয়া প্রয়োজন। বাংলাদেশের মাটিতে এসে এই দেশপ্রেমের নাটক মঞ্চস্থ করার কোনো প্রয়োজন আছে আমি বলে আমি মনে করি না, এবং আমি মনে করি যে ওনার দেশে আসা উচিত, এসে আইনের কাছে নিজেকে সঁপে দেওয়া উচিত। কোনো উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই কিলিং এর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের জোয়ারে পালাতে বাধ্য হয়েছেন। খুবই নির্মম তার এই পতন। যদিও অনেকে আশা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এত দ্রুত এত তাড়াতাড়ি এইভাবে যে পতন হবে এটি আমরা কেউ কল্পনা করিনি। অবশেষে একটা জিনিস হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন যে সাকিব আল হাসানকে নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসান দেশে আসতে পারবে কিনা, বা দেশে আসলেও তার কি করা উচিত, আত্মসমর্পণ করা উচিত। তো যাই হোক প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেনাপ্রধান এবং উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে ভিপি নুরুল হক নূরের কড়া ভাষায় একটা বক্তব্য দিয়েছে যে এখনও আওয়ামী লীগের বড় বড় নেতারা কেন গ্রেপ্তার হলো না, যেমন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ডক্টর হাসান মাহমুদ, এছাড়াও বিভিন্ন বড় বড় টপ লেভেলের যারা এক কথা বলতে গেলে এই যে ছাত্র আন্দোলন হলো, ছাত্র আন্দোলনে গুলি চালাতে নির্দেশদাতা যারা বা মাস্টার মাইন্ড যারা, এই আন্দোলনে শিক্ষার্থীদেরকে হত্যা করার মাস্টার মাইন্ড যারা, তারা কেন এ পর্যন্ত গ্রেপ্তার হলো না দাবি তুলে ধরেছেন ডক্টর ভিপি নুরুল হক নূর। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনার ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। তো চলুন আর কথা বাড়াবো না, এই 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন এক এক করে ভিডিওগুলো আমরা দেখে আসি। কোনো উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই কিলিং এর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়াইনে যে ধারাটি হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করেন আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে। ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা আরেকটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক, যে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরবো এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয় মৃত্যুদণ্ড কার্যকর করবো। সেজন্য এখন তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, অর্থাৎ তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নাই, তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন না। নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট জাফরুল্লাহ চৌধুরীর কথা, যে আজকে উনি হচ্ছে এই অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ডের একজন বলতে হবে যে আমরা গণতন্ত্রের উস্কানিদাতা। তো আজকের যে এই অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক যদি রূপ করছে উস্কানিদাতা আমরা বলি পজিটিভ হচ্ছে, তাহলে তার অন্যতম উস্কানিদাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন, সিনিয়র 2-3 জনের বক্তব্য এখনও শুনলে, টেলিভিশনে বা ইউটিউবে দেখলে শুনি। একজন হচ্ছে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের হাফিজ ভাই, এবং আরেকজন হচ্ছে মোস্তফা জামাল হায়দার, সিনিয়র মানুষ, অনেক বয়স হয়েছে। এই বয়সেও কথার যে স্টাইল এবং কথার যে গভীরতা এবং যখন যেই প্রসঙ্গে কথা বলেন, আমার সে একজন এমনিতেই পছন্দের একজন মানুষ। আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আজকের আলোচনার শিরোনাম ছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযুদ্ধের করণীয় শীর্ষক আলোচনা সভা। আমাদের আরেকজন সবসময় পর্দার আড়ালে থাকেন, আজকের সভাপতি উলফাত ভাই, তিনি সূচনা বক্তব্যে কিছু কথা বলেছেন। তাকে পর্দার আড়ালে বলছি এই কারণে যে এখন কিছু কথা বলতে হয়, যে আর কি এই যে গণ অভ্যুত্থানের ইতিহাসের দাবিদার কিংবা মাস্টার মাইন্ড নিয়ে পরিকল্পনাকারীদের নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে, তো সেখানে আজকে আমার মনে পড়ছে জাফরুল্লাহ চৌধুরীর কথা, যে আজকে উনি হচ্ছে এই অভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ডের একজন বলতে হবে। যে আজকে শহীদুল ভাই আপনারা চিনেন, যে ফটোগ্রাফার, আন্তর্জাতিক মানের একজন আলোকচিত্রী, সাংবাদিক, এবং তার ওয়াইফ হচ্ছে রেহনুমা বেগম, নৃবিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো শেখ হাসিনা যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকেও
বারবার উস্কানি বলছেন, যেটা অনেকের উস্কানি, এই কারণে শিক্ষকদের আন্দোলন হচ্ছে, ছাত্রদের আন্দোলন হচ্ছে। তখন ওনারা একটা প্ল্যাকার্ড লিখেছিল যে আমরা গণতন্ত্রের উস্কানিদাতা। তো আজকের যে এই অভ্যুত্থান এবং ফ্যাসিস্ট শক্তির পতন, এটার ইতিবাচক যদি রূপক হচ্ছে উস্কানিদাতা আমরা বলি, পজিটিভ হচ্ছে, তাহলে তার অন্যতম উস্কানিদাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী। কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন, কি করতেছো তোমরা, ইয়ং মানুষ রাস্তায় নামো না কেন, ছাত্রদেরকে ডাকো, উলফতকে ডাকো, সাকিকে ডাকো, মান্নাকে ডাকো, অমুককে ডাকো। সব সময় দেখা হলেই তারা দিতেন আন্দোলন সংগ্রামে। এবং অসুস্থ একজন মানুষ ডায়ালাইসিস অবস্থায় হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসতেন। তো আমরা এই মানুষটাকে খুব মিস করছি। আজকের এই পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই। বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে, তিনি তার পলায়ন দেখে যেতে পারছেন না। নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট। তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন, এই আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি, এমন পচা পচবে, এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে। তো আজকে তাই হয়েছে। যারা এরকমের একজন, যে কোনো মানুষই এরকমের নেতৃত্ব পর্যায়ে থাকে, তাদের যে কিছু ভীষণ থাকে, দূরদৃষ্টি থাকে, সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত। আজকে দেখেন সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা, এত তার দাম্ভিকতা, এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন, তিনি 18 কোটি মানুষকে খাওয়ান, তিনি দেশ ছাড়েন না, কত দাম্ভিকতা, শেষ পর্যন্ত পালিয়ে গেলেন। তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য, যে না এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল, এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম, তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য, যে আমি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি। আবার আমাদের আজকের এই যে উপস্থাপক, তিনি তো পরিষ্কারভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনবো, ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরবো এবং তার সর্বোচ্চ শাস্তি হিসেবে যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড কার্যকর করবো। সেজন্য এখন তিনি আবার বলছেন যে আমি চলে আসবো, অর্থাৎ তাকে যে আনা হবে, কারণ তিনি তো এখন তার কোনো পাসপোর্ট নাই, তিনি বাংলাদেশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তিনি ওখানে যে প্রক্রিয়া আছেন তাকে দেশে আসতে হবে। এবং এটা তো সব দলের দাবি। এখানে এবি পার্টির ফুয়াদ ভাই আছেন, এখানে আজকের প্রোগ্রামটা বিএনপির মুক্তিযোদ্ধা দলের, সব মানুষই তো আমরা বারবার বলছি যে শেখ হাসিনা সহ এই আওয়ামী ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যেন আর কেউ ফ্যাসিস্ট হওয়ার সব দুঃসাহস না দেখায়। একটা কথা, এখন অনেক কথা বলা একটু ডিফিকাল্ট, কারণ ওপেন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া থাকার ফলে, বিশেষ করে আমরা যেহেতু একটু রাজনীতি করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করছি, ছোটখাটো কথা মানুষ সহজে বিতর্কে ফেলে দেয়, নানানভাবে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। এখন আমি যদি বলি, আপনি যদি বলেন যে আওয়ামী লীগ কি চিরতরে নিষিদ্ধ চান কিনা, আমি ব্যক্তিগতভাবে বলবো না। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের খসড়া আইনে যে ধারাটি হচ্ছে যে 10 বছরের জন্য নিষিদ্ধ, আমি মনে করি 10 বছরের জন্য নিষিদ্ধ করা দরকার। চিরতরে যদি নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ নতুন রূপে ফিরবে। ইন্ডিয়ান পৃষ্ঠপোষকতা, এই দেশের যারা ইন্ডিয়ান এজেন্ট সহ আরো অন্যান্য পারিপার্শ্বিক শক্তিগুলো আছে, তাদের পৃষ্ঠপোষকতা আপনি কালকে নিষিদ্ধ করবেন, 2 বছরের মধ্যে তারা একটা ভাইব্রেন্ট শক্তিশালী দল হয়ে আপনার ফিরে আসবে। কারণ তাদের অন্তত 2-4 হাজার মানুষ আছে যারা হাজার কোটি টাকার মালিক। একজন টাকাওয়ালা কালো টাকা কেউ গ্রেপ্তার হয়েছে? আওয়ামী লীগের মূল নেতৃত্ব পর্যায়ের একজন ব্যক্তি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে? শেখ পরিবারের এত লোক একজনও গ্রেপ্তার হয়নি। অথচ আমরা কোন উপদেষ্টাদের সাথে মিটিং করেছিলাম 1 মাস আগে, তখন শুনেছিলাম ওবায়দুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই ক্লিং এর মাস্টারমাইন্ড আসাদুজ্জামান খান কামাল তিনি গ্রেপ্তার হবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি। কাজে এটা কিন্তু রহস্য এবং একটা শঙ্কা। তাহলে কি আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা? কিন্তু কোশ্চেন আমাদেরকে ভাবতে হচ্ছে। দিল্লি সহ পার্শ্ববর্তী দেশে শীর্ষ সন্ত্রাসীরা পলাতক ছিল, ঢাকায় ঢুকেছে, জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে। এখন তো আমাদের জন্য অনিরাপদ হয়ে যাচ্ছে এই শহর, যেটা দেখতেছি। কারণ আমরা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্য কথা বলছি, এখন তো যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমাদের লাইফ এখানে অনিশ্চিত হয়ে যাচ্ছে। সাকিব আল হাসান একজন গণহত্যাকারীর দোষর, তার বিচার হওয়া প্রয়োজন। বাংলাদেশের মাটিতে এসে এই দেশপ্রেমের নাটক মঞ্চস্থ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং আমি মনে করি যে ওনার দেশে আসা উচিত, এসে আইনের কাছে নিজেকে সঁপে দেওয়া উচিত। যখন আমাদের দেশে বিপ্লব চলছিল, গণঅভ্যুত্থান চলছিল, তখন উনি বিদেশে খেলছিলেন। ওই খেলার মধ্যে পাশ থেকে বাংলাদেশি দর্শক ওনাকে যখন বিনয়ের সাথে বলছিল যে সাকিব ভাই বাংলাদেশে এরকম হচ্ছে, আপনার প্রতিবাদ করা উচিত, উনি ওখানেও বাংলাদেশি দর্শকের সাথে অত্যন্ত রূঢ় ব্যবহার করেছেন এবং উনি রিপ্লাই করেছিলেন, আপনি দেশের জন্য কি করেছেন? আপনি যেই প্রশ্নটা করেছেন সাগর ভাই, আমি একটু অতীতে যেতে চাই। সাকিব আল হাসান বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে ওনার যে পরিচিতিটা ছিল, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। এবং বাংলাদেশে বলাই হতো যে বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। এটা ছিল সাকিব আল হাসানের ক্রিকেটীয় ইমেজ অ্যাজ আ প্লেয়ার। বাট প্লেয়ারের পরবর্তীতে ওনার যে ইমেজটা আমরা দেখতে পাই, শুধুমাত্র রাজনীতিবিদ না, ওনার আরো একটা ইমেজ আছে, আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, ব্যবসায়ী ইমেজ। যেখানে উনি চিংড়ির ঘেরের ব্যবসা করতে, যে ওখানে আমরা আন্দোলন দেখেছি যে ওনার শ্রমিকরা বেতন পাচ্ছে না, সাকিব আল হাসানের বিরুদ্ধে ওনারা আন্দোলন করেছিলেন। উনি যখন সোনার ব্যবসা করতে আসলেন, গোল্ড, তখনও ওটা নিয়ে কিন্তু নানাবিধ প্রশ্ন এসেছিল। শেয়ার মার্কেটের ব্যাপারে তো উনি অলরেডি 50 লক্ষ টাকা ওনাকে জরিমানা করা হয়েছে। এর বাদে অন্যান্য উনি যখনই যেই ব্যবসায় হাত দিয়েছেন সেটাও কিন্তু বিতর্কিত হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, অ্যাজ আ ক্রিকেটার সাকিব আল হাসান ইজ আ ডিফারেন্ট পার্সন, বাট অ্যাজ আ পার্সন, অ্যাজ আ হিউম্যান বিং, উনি যখন ব্যবসায়ী ছিলেন তখনও উনি দুর্নীতিগ্রস্ত এবং বিতর্কিত ছিলেন। উনি যখন রাজনীতিতে আসছে, আসলে উনি তো রাজনীতিবিদ না।
আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, একটি রাজনৈতিক সমাবেশে সাকিব আল হাসান মাইক নিয়ে বলছেন, আমি তো বক্তব্য দিতে পারি না। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা পাশ থেকে বলছে, তুমি ছক্কা মারতে পারো, তুমি ছক্কা মারবা, তোমাকে বক্তব্য দিতে হবে না। অর্থাৎ ওনার রাজনীতি করার প্রয়োজনই নাই। সাকিব আল হাসানের মতো মানুষজনকে রাজনীতিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিয়ে এসেছিল তার যে ইমেজটা ছিল সেই ইমেজটা পুনরুদ্ধার করার জন্য। এখন সাকিব আল হাসান এই সময়ে এসে নিরাপত্তা চাচ্ছেন, বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলে উনি অবসরে যাবেন। উনি কিন্তু একটা ইমোশন বিল্ড করেছেন যে আমার টেস্ট ক্রিকেটের সময় শেষ, আমি অবসর নিব, দেশের মাটি থেকে অবসর নিতে চাই। একটা দেশপ্রেমিক মূল্যবোধকে উনি আনতে চাইছেন জনগণের সামনে, সবার সামনে। কিন্তু বাস্তবতা হচ্ছে বিগত নির্বাচনে এবং বিগত 3টি নির্বাচনে আমি মনে করি শেখ হাসিনা ওয়াজেদের সাথে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগের হয়ে অথবা আওয়ামী লীগের সহযোগী হয়ে, তারা সকলেই গণহত্যাকারীর দোষর। আপনারা সরাসরি গুলি না করতে পারেন, সরাসরি অর্ডার না দিতে পারেন, কিন্তু আপনারা প্রতিবাদ করেন নাই, প্রতিরোধ করার চেষ্টা করেন নাই, মন্তব্য করেন নাই। অতএব আমার কাছে আপনারা সকলেই শেখ হাসিনা ওয়াজেদ, ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, উনি যে গণহত্যাকারী ছিল ওনার দোষর। এখন প্রশ্ন হচ্ছে উনি যে নিরাপত্তাটা চেয়েছে, প্রথমে চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছ থেকে। আপনার বুঝতে হবে বিসিবি ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে বাংলাদেশে। তারা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নেয় না। যখন ইন্টারন্যাশনাল সিরিজ হয় অথবা বাংলাদেশে খেলা হয়, নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধে প্রশাসনকে নিতে হয়, পুলিশকে নিতে হয়, র্যাবকে নিতে হয়। তো বিসিবি কখনো নিরাপত্তা দিতে পারবে না। প্রশাসনের কথা যদি বলি, অবশ্যই প্রশাসন নিরাপত্তা দিবে ক্রিকেটার সাকিব আল হাসানকে। হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত যে বাসটা আসে, যে বাসে প্লেয়াররা থাকে, তার আগে পিছিয়ে প্রশাসনের গাড়ি থেকে নিরাপত্তা তাকে অবশ্যই দেওয়া হবে। কিন্তু একজন সাবেক এমপি, গণহত্যাকারী দোষর সাকিব আল হাসানকে কখনোই প্রশাসন নিরাপত্তা দিবে না এবং দেওয়ার কোনো সুযোগও নাই, কারণ তিনি একজন আসামি। এই জায়গাটার থেকে উনি যে গেমটা প্লে করার চেষ্টা করছে, ইমোশনাল গেম, দেশের মাটি থেকে উনি অবসরে যাবেন, দেশপ্রেম, আহা দেশপ্রেম, যেটা শেখ হাসিনাকে আমরা দেখতাম মানে অস্কার বিজয়ী নাটক করার মতো করে, স্বজন হারানোর বেদনার যে নাটক, ওরকম উনি একটা নতুন নাটক মঞ্চস্থ করতে চাচ্ছেন। আমি আপনার মাধ্যমে প্রশ্ন রাখতে চাই, সাকিব আল হাসান বাংলাদেশে যদি খেলেও, মিরপুর স্টেডিয়ামে বা কোনো স্টেডিয়ামে উনি যখন খেলতে নামবেন, দর্শক সারি থেকে যখন লক্ষ লক্ষ দর্শক স্লোগান তুলবে যে খুনি খুনি, ওনার কি মেন্টাল কন্ডিশন থাকবে অ্যাজ আ প্লেয়ার ওখানে যে বোলিং ব্যাটিং করার? উনি তো মানসিকভাবেই বিপর্যস্ত হয়ে যাবে মাঠে খেলার জন্য, কারণ ওনাকে তো এই খুনি স্লোগানটা শুনতে হবে। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, জুলাই আগস্টে যখন আমাদের দেশে বিপ্লব চলছিল, গণঅভ্যুত্থান চলছিল, তখন উনি বিদেশে খেলছিলেন। ওই খেলার মধ্যে পাশ থেকে বাংলাদেশি দর্শক ওনাকে যখন বিনয়ের সাথে বলছিল যে সাকিব ভাই, বাংলাদেশে এরকম হচ্ছে, আপনার প্রতিবাদ করা উচিত, উনি ওখানেও বাংলাদেশি দর্শকের সাথে অত্যন্ত রূঢ় ব্যবহার করেছেন এবং উনি রিপ্লাই করেছিলেন, আপনি দেশের জন্য কি করেছেন? যিনি প্রশ্ন করেছেন দর্শক, তিনি তো সেই সরকারের এমপি না, সাকিব আল হাসান এমপি, তার দায়িত্ব ছিল প্রতিবাদ করা। তিনি প্রতিবাদ করেননি। এখন এসে তিনি যদি একটা মহান নাটক মঞ্চস্থ করতে চান, তাহলে আমি প্রশ্ন রাখবো, আগামী কিছুদিন পরে যদি নায়ক ফেরদৌস এসে বলে আমি একটি সিনেমার শুটিং করতে চাই, আমাকে নিরাপত্তা দিন, তখন পুলিশ বাহিনী কি ফেরদৌসকে নিরাপত্তা যাওয়ার জন্য দৌড়বেন? অর্থাৎ শেখ হাসিনা খেলোয়াড়, নায়ক, নায়িকা সবাইকে নিয়ে যে ইমেজকে সুন্দর করার প্রচেষ্টা চালিয়েছিল, যেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এই সকলে যদি এখন নিরাপত্তা চায়, তাহলে পুলিশ প্রশাসনের দায়িত্ব হবে সব কাজ ফেলে দিয়ে এই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দের নিরাপত্তা দিয়ে বেড়ানো, যেটা প্রশাসনের কাজ নয়। এবং আপনি খেয়াল করে দেখবেন যে কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আলো আসবেই নামক যে গ্রুপটা, যেখানে অসংখ্য সেলিব্রিটিরা এই গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাহলে তাদেরও অধিকার আছে প্রশাসনের কাছে নিরাপত্তা চাওয়া। তাহলে এখন তাদেরকেই নিরাপত্তা দেওয়া হোক। যেভাবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছিল, যেভাবে ক্যান্টনমেন্টে অসংখ্য আওয়ামী দোসরদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছিল, আমরা আর্মি চিফের মাধ্যমে শুনেছি, সেই লিস্টও আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এই নিরাপত্তা দায়িত্ব দেওয়া কিন্তু আর্মিরও কাজ না, পুলিশেরও কাজ নেই, কিন্তু সেটা আমরা দেখে ফেলেছি, দুঃখজনক হলেও সত্য। অতএব আমি স্পষ্ট করে যেটা বলতে চাই, বক্তব্য দীর্ঘায়িত না করে, সেটা হচ্ছে সাকিব আল হাসান একজন গণহত্যাকারীর দোসর, তার বিচার হওয়া প্রয়োজন। বাংলাদেশের মাটিতে এসে এই দেশপ্রেমের নাটক মঞ্চস্থ করার কোনো প্রয়োজন আছে আমি বলে আমি মনে করি না, এবং আমি মনে করি যে ওনার দেশে আসা উচিত, এসে আইনের কাছে নিজেকে সঁপে দেওয়া উচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের জোয়ারে পালাতে বাধ্য হয়েছেন। খুবই নির্মম তার এই পতন। যদিও অনেক আশা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এত দ্রুত, এত তাড়াতাড়ি এইভাবে যে পতন হবে, এটি আমরা কেউ কল্পনা করিনি। আমি মাস 6 আগে একবার বলেছিলাম যে পসার শামুকে আওয়ামী লীগের পা কাটবে, শেখ হাসিনার পা কাটবে এবং পতন হবে। আবার একই কথা যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই পচার শামুকে পা কাটবে। কারণ হলো ছাত্র আন্দোলনটি প্রাথমিকভাবে একেবারে সাদামাটা একটা আন্দোলন ছিল, এবং তার সঙ্গে শিক্ষকদের যে আন্দোলন, তো সেই আন্দোলনে কোনো সহিংসতা ছিল না, শেখ হাসিনার প্রতি অবাধ্যতা ছিল না। সবাই তাকে প্রধানমন্ত্রী মেনে তারই কাছে আবেদন করছিল, নিবেদন করছিলেন।
তো তিনি এটাকে নিয়ে খেলছিলেন, তুচ্ছ করছিলেন, তাচ্ছিল্য করছিলেন এবং খেলছিলেন যে ঠিক আছে, এদের দাবি তো মেনে নেওয়া যাবে বা এদেরকে যে কোনো সময় চাইলে উঠিয়ে দেওয়া যাবে। তো রাজপথ একটু গরম থাকুক, পশ্চিমারা দেখুক যে বাংলাদেশে গণতন্ত্র আছে। জাস্ট আমার কাছে মনে হচ্ছে ঠিক উনি এইরকম একটা ভাবনা থেকে এখানে সময় নিচ্ছিলেন। দ্বিতীয়ত, যখন তিনি দেখলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন তিনি যাদেরকে দায়িত্ব দিলেন এই বিষয়টি নিষ্পত্তির জন্য, আনিসুল হক এবং মোহাম্মদ আরাফাত, এই দুজন মানুষের পলিটিক্যাল যে চরিত্র বা যোগ্যতা, এটি কোনো অবস্থাতেই কাঙ্ক্ষিত মানের ছিল না। তারা উভয়ই শেখ হাসিনার নিকট যত জনপ্রিয় ছিলেন, শেখ হাসিনার বাইরে সাধারণ জনমানুষের নিকট ততই অজনপ্রিয়। তারা উভয়ই লোভী এবং বিবেক বুদ্ধি বর্জিত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তো এই দুজন মানুষকে যখন এই বিষয়টি নিষ্পত্তি করতে দেওয়া হলো, তখন এটি হিতে বিপরীত হয়ে গেল। আবার পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বা হারুন অ্যান্ড গং, ডিবি হারুন অ্যান্ড গং যখন এই বিষয়টিকে নিয়ে হ্যান্ডেল করলো, তখন পুরো পরিস্থিতি আর কারো হাতে রইল না, আকাশে চলে গেল, আসমানে চলে গেল। এবং আমি বহু বছর ধরে বলি এই কথা যে দুনিয়ার বিচার সবসময় নিরাপদ এবং এখানে সংশোধন হওয়ার সুযোগ থাকে এবং তুলনামূলকভাবে কম ক্ষয়ক্ষতিকর। কিন্তু আসমানি গজব যখন আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ব্যক্তির উপরে বা দেশের উপর নাজিল করেন, ওটির তীব্রতা, ভয়াবহতা এত বেশি, কেউ বাদ যায় না। বনের পশু পাখি থেকে শুরু করে পুরো জমিন, পুরো প্রকৃতি এবং পরিবেশ তছনছ হয়ে যায়। সেটা ঝড় বলেন, বন্যা বলেন, ভূমিকম্প বলেন, যা কিছু বলেন, রাজনৈতিক বিপর্যয় বলেন। তো এখন এই যে শেখ হাসিনার উপর যে ক্ষুদাই গজব নাজিল হয়ে গেল, তার ফলে কি হলো দেখুন, কেবলমাত্র আওয়ামী লীগের লোক যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, সাধারণ মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে পড়েছে। বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যারা সঙ্গী সাথী আছেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সময় আসলেই আমরা সবাই দেখতে পাবো। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছি। তো যার জন্য আসলে প্রত্যেকটা মানুষেরই আল্লাহর কাছে পানাহা চাওয়া উচিত, আল্লাহ তুমি এই দুনিয়ার মধ্যেই মানুষ দ্বারা মানুষের সংশোধনের ব্যবস্থা করে দাও। তুমি তোমার যে ঐশী শক্তি, সেই ঐশী শক্তি দিয়ে যখন কোনো পরিবর্তন ঘটাও, কাউকে পুরস্কার দাও বা কাউকে তিরস্কার করো, এটিও বহন করতে পারে না। পরিশ্রমলব্ধ জিনিস একটা মানুষ সহজে যেভাবে হ্যান্ডেল করতে পারে, আসমান থেকে যদি হঠাৎ করে এক বস্তা স্বর্ণ কোনো কৃষকের সামনে পড়ে, কোনো অযোগ্য লোকের সামনে যদি রাজ সিংহাসন এসে যায়, তাহলে সেটা কত বড় বিপদ এবং বিপত্তি হয়ে পড়ে, সেটি এই পৃথিবীতে আমরা দেখেছি, বহুবার দেখেছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে শেখ হাসিনার কেন পতন হলো, কীভাবে পতন হলো, এগুলি নিয়ে অনেক কথা বলা যাবে, অনেক মহাকাব্য রচিত হবে। তো তার মধ্যে আমি আজকের এই ভিডিওতে তার যে আঞ্চলিকতা, গোপালগঞ্জ প্রীতি, এই গোপালগঞ্জ প্রীতির যে 7টি কারণ, 7 রিজন, এর ফলে তার পতনটা কীভাবে হয়েছে, এটা ধারাবাহিকভাবে বর্ণনা করব। প্রথম, তার যে গোপালী পচা শামুক, যেটাকে আমি বলছি, গোপালী পচা শামুক বলতে আমি যেটা বোঝাচ্ছি যে গোপালগঞ্জের অনেক বিষয়গুলো তিনি সামনে নিয়ে এসেছেন, যেগুলো জীবন্ত শামুক নয়, রীতিমতো মৃত শামুক, পচা শামুক, অনুল্লেখ্য এই জিনিসগুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন। এর প্রথম হলো তার অযোগ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী, যাদের বাড়ি গোপালগঞ্জ বা গোপালগঞ্জের সঙ্গে যাদের আত্মীয়তার বন্ধন রয়েছে, এই মানুষদেরকে তিনি শর্তহীনভাবে গত 15 বছর ধরে যে সুযোগ দিয়েছেন, সুবিধা দিয়েছেন, রাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গাতে, এটি তার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় ঘটিয়েছে। শেখ পরিবারের আত্মীয় তাকসিম এ খান ওয়াসা, কিংবা আব্দুল হাই বাচ্চু শেখ পরিবারের আত্মীয়, কিংবা শেখ হেলালের ছেলে তন্ময় বা শেখ হেলালের ভাই জুয়েল, এখন তাদেরকে কেন শেখ হাসিনাকে পুনর্বাসিত করতে হবে? তারা যদি আপন যোগ্যতা বলে টিকে যান, আসেন, বা তাদের সেই ক্ষমতা থাকতো, তাহলে ভিন্ন কথা ছিল। কিন্তু তিনি যখন আত্মীয় পরিজন পরিবেষ্টিত হয়ে এভাবে তিনি একটা সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করলেন, দ্য ব্লাড অফ শেখ, দ্য রিলেটিভ অফ শেখ অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ গোপালগঞ্জ, তো এটি তার জীবনের সবচেয়ে বড় বোঝা হয়ে দেখা দিল। এটি হলো তার 1 নম্বর পচা শামুক, গোপালী পচা শামুক। 2 নম্বর তার যে গোপালী পচা শামুক, সেটি হলো তিনি যাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন, হাতে গোনা 2-1 ছিল কিনা জানি না, এই গোপালগঞ্জের এই পরিবারে তার সব লোকজন ছিল অকৃতজ্ঞ, দুর্নীতিবাজ, মেধাহীন, এবং তারা সামনে সামনে সুযোগ নিতে এবং পেছনে পেছনে সবাই শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করত। দলের জন্য, শেখ হাসিনার জন্য, গোপালগঞ্জের জন্য তারা উল্লেখযোগ্য কোনো কর্মকাণ্ড করেছেন, এটা আমি দেখিনি। ফলে কি হলো, এরা একটা সিমেন্টেড গ্রুপ ছিল, কিন্তু এদের কারোর মধ্যে ওইরকম আবার সম্পর্ক ছিল না।
শেখ হেলালের সঙ্গে শেখ সেলিমের সম্পর্ক ভালো ছিল না। আবার শেখ সেলিমের সঙ্গে অন্য যারা আছেন গোপালগঞ্জের যারা শেখ হাসিনাপন্থী, তাদের আবার সম্পর্ক ভালো ছিল না। শেখ হাসিনার সঙ্গে শেখ সেলিমের সম্পর্ক ভালো ছিল না। শেখ হেলালকে তিনি একসময় খুব স্নেহ করতেন, শেষের দিকে তিনি সেই স্নেহটাও তাকে করতেন না। তবে তন্ময়কে তিনি খুব ভালোবাসতেন। নিক্সন চৌধুরীকে তিনি দু চোখে দেখতে পারতেন না। তো এইভাবে শেখ মুজিবের যে লোকজনকে তিনি সুযোগ দিয়েছিলেন, সুবিধা দিয়েছিলেন, তাদের সঙ্গে তাদের কারোরই সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক ভালো ছিল না। ভালো না থাকার কারণে সেখান থেকে যে একটা ফ্রাস্ট্রেশন তার মধ্যে কাজ করতে, ফ্রাস্ট্রেশনটা তাকে কিন্তু আহত করেছে, বেদনা আহত করেছে যে আমি এত কিছু করলাম, কিন্তু এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না এবং সামনে এসে ওইভাবে আমার কোনো কর্মকাণ্ডে সাহায্য সহযোগিতা করে না। তো এই গেল তার গোপালী 2 নম্বর পচা শামুক। 3 নম্বর গোপালী পচা শামুক হলো যে তিনি গোপালগঞ্জে বাড়ি এরকম অপদার্থ, যাকে বলা হয় অপ্রয়োজনীয় বিরক্তিকর কিছু আমলা, সামরিক, বেসামরিক কিংবা অন্যান্য রাষ্ট্রীয় ক্ষেত্রে তিনি তাদেরকে নিয়োগ দিয়েছেন প্রশাসনের বিভিন্ন পদ পদবিতে। এবং এই লোকগুলো এক একটা ফ্রাঙ্কানিস্তানের দানব হয়ে গিয়েছিল এবং তাদের অত্যাচারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যে জনমত তৈরি হয়েছিল, সেই জনমতের ধাক্কাটি এসে 5 তারিখে বিস্ফোরিত হয়েছে। এই গেল 3 নম্বর। যদি 4 নম্বর আপনি গোপালগঞ্জের পচা শামুকের কথা চিন্তা করেন, সেটা হলো তিনি গোপালগঞ্জের বাইরে তার মন মানসিকতাটা আনতে পারেননি। তিনি যে নিজেকে পরিচয় দিতেন জাতির জনকের কন্যা, তিনি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, এই ধারণার বাইরে গিয়ে তিনি, এই উদারতার বাইরে গিয়ে, এই বিশালত্বের বাইরে গিয়ে তিনি করতেন কি, মনে করতেন যে তার গোপালগঞ্জে তার জন্ম এবং গোপালগঞ্জ কেন্দ্রিকই তাকে সব কিছু করতে হবে। গিয়ে দেখেন সেই গোপালগঞ্জের যে উন্নয়ন তিনি করার চেষ্টা করেছেন, সেটা কিন্তু বঙ্গবন্ধু কখনো সেই কাজটি করেননি। তো তিনি ফরিদপুরের উন্নয়ন না করে কেন গোপালগঞ্জের উন্নয়ন করবেন? ভাঙ্গার উন্নয়ন না করে, ঢাকার উন্নয়ন না করে, সিলমারির উন্নয়ন না করে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন না করে সমস্ত উন্নয়ন কেন গোপালগঞ্জ যাবে? গোপালগঞ্জে দেখেন একটা ট্রেন লাইন গোপালগঞ্জ নেওয়ার জন্য তিনি কত হাজার কোটি টাকা অপচয় করেছেন। পদ্মা সেতুতে রেল সংযোগ দেওয়া এবং সেটা গোপালগঞ্জ পর্যন্ত টেনে নেওয়া, এটি একটা সেতু হস্তি। এটি কিয়ামত পর্যন্ত এখান থেকে রেলের টাকা উসুল হবে না। তো তিনি এমনকি আমাদের যে বরিশালে যে রেল নদী নালা পার, এটা যত কস্টলি হবে এই মুহূর্তে, শুনতে ভালো শোনায় বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন আছে, কিন্তু এটি কমার্শিয়ালি কখনো ফিজিবল হবে না। বরং ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা কুমিল্লা, ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকা গাজীপুর, এই সমস্ত এলাকাতে যদি মানে মেট্রো, আন্ডারগ্রাউন্ড বা অন্য যে কমিটার ট্রেন রয়েছে সেগুলো যদি ইনভেস্ট করা হতো এই গোপালগঞ্জের ট্রেন না ট্রেনে, তাহলে এটি রেলের জন্য খুবই লাভজনক হতো। কিন্তু সেই কাজ না করে তার মন শুধু বারবার এই গোপালগঞ্জের দিকে গিয়েছে এবং গোপালগঞ্জের বাইরে তিনি চিন্তা চেতনা করতে পারেননি। 5 নম্বরে তার পচা শামুক হলো তার শিক্ষা দীক্ষা, রুচি অভিরুচি সবই গোপালগঞ্জ কেন্দ্রিক। তিনি বহুবার আমেরিকাতে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন এবং শুনলেন তাদের কথাগুলো, আশা করি আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন করে টপিকে, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।